নিউটনীয় বলবিদ্যা পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট হলো নিউটনীয় বলবিদ্যা। এটা আবার অনেকের জন্য আতঙ্কের নামও। কেন? কারণ তোমরা যখন নিউটনীয় বলবিদ্যা পড়তে গেছো তখন হয়তো এরকম কিছু ম্যাথের সাথে পরিচয় হয়েছে, দেখছো কোশ্চেন ব্যাংকে আছে, বইয়ের ভিতরে আছে। তো এই প্রবলেমগুলো সলভ করতে গেলে অনেকের কাছে খুবই ভয় লাগে। কিন্তু এই ম্যাথগুলো আসলে অনেক সহজ ম্যাথ। এগুলো হলো ছোট ছোট কনসেপ্ট নিয়ে বড় একটা ম্যাথ দিয়ে দেয়, এই কারণে তোমাদের কাছে কঠিন লাগে। এমন কথা হলো যে এরকম ভাগ করবা কিভাবে। এগুলো সলভ করার জন্য কিছু ট্রিক্স আছে আর কিছু প্রসেস আছে। তো তার মধ্যে একটা প্রসেসের নাম হলো ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা আসলে আজকে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তার আগে আমি নিউটনের বলবিদ্যার যে তিনটা সূত্র আছে তার মধ্যে দুইটা সূত্রের জন্য কিছু কথা বলে রাখি। প্রথম সূত্রটা আমরা মোটামুটি সবাই জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করা হয় তবে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু ধ্রুব বেগে চলমান থাকবে। এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু একটা কথা হলো যে নিউটনীয় বলবিদ্যার যে তিনটা সূত্র আছে, এই সূত্রগুলান বিন্দু ভর বা কণা ভরের জন্য ক্রিয়াশীল বা ভালোভাবে কাজ করে। তুমি যদি একটা কমপ্লেক্স শেপ, যেমন এরকম একটা বস্তুর উপরে এই দিক বরাবর এফ বল প্রয়োগ করলা, সেটা তুমি নর্মাল এফ ইকুয়াল টু এম এ দিয়ে প্রসেস করতে পারবে না। কারণ এ আসলে ভর কেন্দ্র কই তুমি কিভাবে জানবা? ভর কেন্দ্র কোথায় তুমি তো নর্মাল প্রসেসে জানতে পারতেছো না। সেক্ষেত্রে তোমার এটা এদিকে বেগমান হবে নাকি এদিকে হবে সেটা তুমি বুঝতে পারতেছো না। নর্মাল যদি বিন্দু ভর হয়, বিন্দু ভরের উপর তুমি বল প্রয়োগ করলা, এর উপাংশ বরাবরই এর বেগটা হবে। ঠিক আছে, এটা আমরা জানি। তো একই রকম ভাবে এটা আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে নিউটনীয় বলবিদ্যার যত সূত্র আছে সবগুলো হলো জড় কাঠামোর জন্য ভালো। তুমি যদি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে সেই ক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যার যে সূত্রগুলো নর্মাল সূত্রগুলো ব্যবহার করতে যাও, কিছু জটিলতা ফেস করবা। ওকে, তো এইসব জিনিস আমরা জেনে রেখে এখন মেইন টপিকটায় একটু যাওয়ার চেষ্টা করি। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার আগে আমাদের একটা জিনিস ভালো করে জেনে রাখা উচিত যে সিস্টেমটা কি। এক্ষেত্রে আমরা সিস্টেমটা বোঝাচ্ছি হলো যে তোমার তোমার যে প্রবলেমটা দিচ্ছে সেই প্রবলেমটার একটা পার্ট। ওকে, আমি এটাকে কি বলছি যে নিউটনের বলবিদ্যার সূত্রগুলো তোমার বিন্দু ভরের ক্ষেত্রে কাজ করে। তো এই যে যে বিন্দু ভরটা আছে এই বিন্দু ভরটাকে আমি এখন কি করব, যে একটা বড় একটা শেপকে এমনভাবে কনসিডার করব যে এটা একটা বিন্দু ভর। যেমন দেখে এখানে এই যে যে মুভমেন্টটা হচ্ছে, মুভমেন্টটা দেখতেছো? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে যে ব্লকটা আছে এই ব্লকটা সামনে যাচ্ছে আর পিছিয়ে আসতেছে, সামনে যাচ্ছে পিছিয়ে আসতেছে। উপরের এ ব্লক আর নিচের বি ব্লক অলমোস্ট কি একটা সেম একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এ প্লাস বি মিলিত হয়ে একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওকে, সো এরকম তুমি যেসব বস্তুর সমষ্টি বা সুতা দিয়ে যুক্ত বস্তুকে যদি একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারো বা একটা কণা হিসেবে কল্পনা করতে পারো, যাতে তুমি সেখানে নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো প্রয়োগ করা যায়, সেগুলো হলো তোমার এখানে সিস্টেম। বাট সিস্টেমের জন্য সিস্টেম চুজ করার ক্ষেত্রে তোমার একটা রেস্ট্রিকশন মানতে হবে। রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশনটা হলো সিমিলার সিমিলার অ্যাক্সিলারেশন অথবা তোমার বেগের ডাইরেকশন, ভেলোসিটি এর ডাইরেকশনটা তোমার সেম থাকতে হবে। এই কথাটা কেন বলতেছি আমি একটু আগে বলছি, আমার সিস্টেমটা এমনভাবে চুজ করব যাতে এর উপর আমি নিউটনের বলবিদ্যার যে সূত্রগুলো আছে, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো প্রয়োগ করতে পারি। তো এখানে দেখো, তোমার যদি এখানে একটা বস্তু আছে, এটা ধরে নিলাম এ বস্তু, আর একটা বস্তু আছে বি। ওকে, তো এ বস্তু যাচ্ছে সামনে, বি বস্তু যাচ্ছে নিচে। এখন এই দুইটাকে তুমি যদি একটা ইউনিট হিসেবে কল্পনা করতে চাও, সেটা কি পসিবল? তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে যে একটা বড় একটা অবজেক্টের এক পাশ নিচে নেমে যাচ্ছে আর এক পাশ সামনে যাচ্ছে। এরকম অবজেক্টের উপর তোমার নিউটনের সূত্রগুলো ইউজ করতে ভালো রকমই কষ্ট হবে। তো এইখানে আমি বলতেছি যে তোমার এমন ব্লকের সমষ্টি তুমি চুজ করো যাতে তাদের ভেলোসিটির ডাইরেকশনটা সেম হয় বা অ্যাক্সেলারেশনটা সেম হয়।
একজন আরেকজনের সাপেক্ষে যাতে অ্যাক্সেলারেশনটা 0 হয়। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি এদের মার্ক করে দিই, এ বি সি ডি ই এফ। ওকে, তো এইখানে এই কয়েকটা ব্লক আছে। এখন আমার সিস্টেম চুজ করার ক্ষেত্রে আমি কিভাবে ব্লকগুলো নিব, ব্লকের সেট নিব। সেট নেওয়ার ক্ষেত্রে আমার কি কি কনসিডার করা লাগবে? রেস্ট্রিকশন তো আমার একটাই। তো এখন দেখো আমি কিভাবে ব্লক নিচ্ছি। ফার্স্ট অফ অল, এ আর বি ডাইরেকশন সেম, সামনের দিকে যাচ্ছে। এ যদি এক্স ডিস্টেন্স অতিক্রম করে টি টাইমে, বিও এক্স ডিস্টেন্স অতিক্রম করবে টি টাইমে, সিও সেম এক্স ডিস্টেন্স অতিক্রম করবে টি টাইমে কোন দিকে, এই ডাইরেকশনে। ইভেন তোমার এফটাও কিন্তু সেমই, কারণ সুতা কি তোমার একটা সুতোই আছে এখানে, আর এই সুতাটা কিন্তু নন স্ট্রেচেবল, মানে এটা বড় হচ্ছে না ছোট হচ্ছে না, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা যখন টানতেছো তো তোমার এই দিকে যদি এক্স ডাইরেকশন এক্স মিটার সামনে যায়, এদিক থেকে এক্স মিটার সামনেই আসবে। ওকে, তো এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এ বি সি আর এই যে এফ, এই তিনটা ডাইরেকশন বেগের দিক কিন্তু সেম, টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করতেছে, তার মানে কি এরা একে অপরের সাপেক্ষে, এদের যদি তুমি আপেক্ষিক ত্বরণটা বের করো তাহলে শূন্য হবে, আপেক্ষিক ত্বরণ বের করলে এদের সবার শূন্য হবে। তো আমি এ বি সি এফ এই তিনটার যে কোনো কম্বিনেশন নিয়ে একটা সিস্টেম তৈরি করতে পারবো। যেমন এ বি নিতে পারবো, এ সি নিতে পারবো, এ এফ নিতে পারবো, বি সি নিতে পারবো, বি সি এফ নিতে পারবো, মানে এনি সেট যে কোনো কম্বিনেশনে আমি এখানে নিতে পারবো যাতে আমার প্রবলেমটা সলভ হয়। তারপরে এখন ই আর ডি কেন আমি এদের সাথে একসাথে নিতে পারতেছি না? কারণ হলো ডি এর ডাইরেকশন নিচে, ই এর ডাইরেকশনও নিচে, বাট এদের বেগের ডাইরেকশন এ বি সি আর এফ এর ডাইরেকশনটা কিন্তু সামনের দিকে, তো এদের ডাইরেকশনটা কিন্তু আলাদা। এই কারণে আমরা এদের একটা ইউনিট অবজেক্ট হিসাবে কল্পনা করতে পারতেছি না। এইটু ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস হলো যে তুমি এখানে ডি আর ই এই দুটো বস্তুকেও নিতে পারবা না। কেন নিতে পারবা না? কারণ এই অ্যানিমেশনের প্রথম দিকে যদি তুমি একটু দেখো, এই যে ডি এটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রোলিং মোশনে আছে। কি আছে? রোলিং। এটা রোল করতেছে নিজ এক্সিসে, এটা রোল করতেছে। প্রথমত এটা রোল করতেছে, তারপরে এটা নিচে স্লাইড করতেছে। তো ডি আর ই এর অ্যাকচুয়ালি কিন্তু তুমি একটা ইউনিট অবজেক্টিভ হিসেবে কল্পনা করতে পারছো না, কারণ এদের দুইজনের বেগের ধরনটা আলাদা। অ্যানিমেশনটা যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এটা কি হবে, ডি নড়তে থাকবে একই সময় ইও নিচে নামতে থাকবে, এরকম হওয়ার উচিত ছিল অ্যানিমেশনটা। ক্লিয়ার? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার এইটাও আসলে ডি আর ই কোনো কম্বিনেশনই তুমি নিতে পারবা না। তো ই কে তোমার আলাদা সেপারেট অবজেক্ট, ডি কে তোমার আলাদা সেপারেট অবজেক্ট হিসেবে কল্পনা করতে হবে। ক্লিয়ার? সিস্টেম তোমার গঠন করা কিভাবে হলো সেটা যদি বুঝে থাকো। আরেকটা কথা, তুমি এই সুতোটাকেও কিন্তু একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারো। এই সুতোটায় কোনো বল কাজ করতেছে? হ্যাঁ, টান বল কাজ করতেছে, সুতায় টান বল কাজ করতেছে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম, আমি সিস্টেমটা ধরে নিলাম হলো আমার এ প্লাস বি এই দুইটা যে ব্লক ছিল এইখানে, এ আর বি যে ব্লকটা ছিল এইটাকে আমি আমার সিস্টেম ধরে নিছি। তো সিস্টেম ধরে নেওয়ার পরে আমার হলো এখন ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে আমি বুঝাচ্ছি যে তোমার এই যে সিস্টেমটা আছে, সিস্টেমটাকে আলাদা করে নিয়ে আসলা, আলাদা করে নিয়ে আসলে আলাদা করে একটা ডায়াগ্রাম তৈরি করবা। ফ্রি বডি মানে এতক্ষণ যেসব জিনিসের সাথে ছিল, এখানে একটা ব্লক ছিল, এখানে একটা ব্লক ছিল, কপিকল ছিল, এখানে একটা পুলি ছিল, এখানে আরো একটা ব্লক ছিল, সুতা ছিল, ডিস্ক ছিল, অনেক হাবিজাবি জিনিস ছিল। এই জিনিস থেকে আমি শুধু এ আর বি এই ব্লকটাকে, এই সিস্টেমটাকে আলাদা করে নিয়ে আসতেছি যাতে আমি এর উপরে সেপারেটলি স্টাডি করতে পারি। তো স্টাডিতে আমি কি কি দেখবো? স্টাডিতে আমি মেইনলি কাউন্ট করবো হলো যে কি কি বল কাজ করতেছে। ফোর্স, ফার্স্ট অফ অল আমার দেখতে হবে ফোর্স কোনগুলো কাজ করছে, কি কি ফোর্স কাজ করতেছে এবং তাদের ডাইরেকশন কোন দিকে সেটা আমার আগে দেখে নিতে হবে। দেখার পরে আমি কি করব, এদের ইনলিস্ট করব আর এদের নিয়ে একটা ডাইরেকশন মানে একটা ডায়াগ্রাম আঁকবো। দেখো একটা জিনিস,
একটু আগে যে ড্রয়িংটা ছিল সেখানে সিস্টেমটা এরকম ছিল, সামনে একটা দড়ি ছিল, নিচে একটা সারফেস ছিল। ওকে, এটুকু যদি বুঝে থাকো তাহলে এখন দেখো দড়ি কি টান বল দিচ্ছে, দড়ি টানছে, একে টানতেছে সামনের দিকে, আর নিচে সারফেস আছে, তার মানে এখানে রেজিস্ট্যান্স ফোর্স আছে, আবার উপরে ওয়েট আছে। এখন এ যদি ফ্রি বডি আঁকি সেক্ষেত্রে কি কি আসতেছে দেখি। প্রথমত ওয়েট, তারপরে এটা হলো তোমার নর্মাল ফোর্স, রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স, রিয়াকশন ফোর্স অথবা নর্মাল ফোর্স যেটাকে বলে সেটা কাজ করতেছে। এটা কি ওয়েট, ওয়েট অফ দ্য অবজেক্ট। এখন এই ওয়েটটা কি হবে, এই ওয়েটটা হবে এম এ প্লাস এম বি এর নেট মাস ইন্টু জি। বুঝছো, ওয়েট কিন্তু আমার দুইজনের কম্বাইনটা কাউন্ট করতে হবে, কারণ আমি এই দুইটাকে নিয়ে একটা ইউনিট অবজেক্ট চিন্তা করতেছি। দেন লাস্টলি আমার টান, টান বল বা টেনশনও কাজ করছে। তো এইভাবে আমি কি করব, আমার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তারপরে আমি এদের নিয়ে আমার নিউটনের যদি এটা সাম্যাবস্থা থাকে সেক্ষেত্রে আমার সাম্যাবস্থা সূত্র আছে। সাম্যাবস্থা সূত্রগুলো কি ছিল, এফ এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর সমষ্টি শূন্য, এটা হলো সাম্যাবস্থা সূত্র। ওয়াই অক্ষ বরাবর আমার বেগ মানে ত্বরণটা শূন্য। আর যদি রোটেশনটাও তোমার কোনো রোটেশন না থেকে থাকে তাহলে মোমেন্ট জিরো হবে, এটা হলো সাম্যাবস্থা। আর যদি এই ক্ষেত্রে কোনো বেগ বা ত্বরণ থেকে থাকে, বেগ বা ত্বরণ থেকে থাকে সেক্ষেত্রে কি হবে, এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স অক্ষ বরাবর, এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। ওকে, আর যদি কোনো মোমেন্ট থেকে থাকে সেটা তুমি এখানে লিখে নিতে পারবা। তো এই পার্টটা যদি বুঝে থাকো তাহলে আমরা কিছু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার প্র্যাকটিস করব। ওকে, তো এই যে একটা তোমার প্রবলেম, এই প্রবলেমটা স্থিতিবিদ্যার বইয়ে আছে। তো এইখানে দেখো একটা জিনিস কি আছে, যে এখানে দুইটা গোলক আছে, এটা অ্যাকচুয়ালি হলো তোমার রেডিয়াস হলো তোমার 25 সেন্টিমিটার। তো এটা এখন সাম্যাবস্থায় আছে। ওকে, সাম্যাবস্থায় আছে। এখন তোমাকে যদি বলে কেউ এই দিকের প্রত্যেকটা টাচ বা কন্ট্যাক্ট পয়েন্টে তোমার রিয়াকশন ফোর্সগুলো বের করো, ঠিক আছে। এখানে রিয়াকশন ফোর্স, এখানে একটা কন্ট্যাক্ট হয়েছে, এখানে একটা কন্ট্যাক্ট হয়েছে, আর এখানে একটা কন্ট্যাক্ট হয়েছে দেয়ালে, এখানে একটা হয়েছে। তো এই কয়েকটা কন্ট্যাক্ট ফোর্স আছে। কন্ট্যাক্টে তোমার রিয়াকশন ফোর্সটা যদি বের করতে বলে তুমি আসলে কি করবা, ফার্স্ট অফ অল ইজি কথা হলো যে আগে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করো, তারপর ইকুয়েশন বের করবা, তারপর সলভ করলে তো একবার এসে পড়ছে। ফার্স্ট অফ অল আগে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি। তো আমি আগে সিস্টেম চুজ করবো, সিস্টেম চুজ করার ক্ষেত্রে যে কোনো একটা গোলক নিলেই হবে। তো আমি 2 নম্বর গোলকটা নিলাম। এখন 2 নম্বর গোলকে আমার কি কি পয়েন্ট ছিল, এইদিকে দেয়াল ছিল একটা পয়েন্ট, এইদিকে তোমার অন্য একটা গোলক ছিল সে এখানে একটা টাচ করছে, তো 2টা পয়েন্ট। আর উপর থেকে ওয়েট ছিল, ওয়েট কিন্তু কোন দিকে কাজ করে, সেন্ট্রালি ডাউনওয়ার্ড, সেন্ট্রালি ডাউনওয়ার্ড। ওয়েট সবসময় কেন্দ্র বরাবর নিম্নমুখীভাবে কাজ করবে। তো এখন তো আমার এই কয়েকটা বল কাজ করছে। ওকে, তো এটা যদি আর এ হয়, এটা হলো ওয়েট 2, আর এটা হলো R1। এখন ওইখানে একটা সিস্টেম আছে, এখানে এটা আর একটা সিস্টেম। তো দেখো এইখানে টাচ করেছিল না, তো R1 ওর যা ছিল এরও তারই থাকবে, কারণ তোমার এটা অ্যাকচুয়ালি নিউটনের 3rd ল হিসেবে যাচ্ছে, সকল ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে। ওকে, এটা R1 হবে, এটা ওয়েট 1 হবে, আর এটা হবে তোমার RB ধরে নিলাম, ওই দেওয়ালের কন্ট্যাক্ট ফোর্সের কারণে, মানে কন্ট্যাক্টের কারণে যেই রিঅ্যাকশন ফোর্সটা দেয়ালটা আমাকে দিচ্ছে সেটাই হলো RB। তো এখন তুমি কি লামের উপপাদ্য ইউজ করে এই কয়েকটা আননোন সলভ করে নিতে পারবা না? আই গেস তোমরা পারবা। তো
তো এটা থাকলো তোমাদের বাড়ির কাজ। এখন নেক্সট প্রবলেম, এই অ্যাঙ্গেলটা যদি তোমার 30 ডিগ্রি হয়, টেনশন বের করতে বলছে। হোয়াট ইজ টেনশন ইকুয়াল টু কত? এইটা হলো তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি শুধু তোমাদের ফ্রি বডি ডায়াগ্রাম করাবো, বাকি কাজটা তোমরা নিজেরা বাসায় একবার ট্রাই করে দেখবা। এবং খুবই সহজ ম্যাথ, তোমরা ইজিলি পারবা। দেখো এইখানে কি কি বল কাজ করতেছে সেটা আগে আমি অ্যানালাইসিস করি। কন্ট্যাক্টের কারণে দুই ধরনের বল কাজ করে, একটা হলো ভার্টিক্যালি কাজ, একটা হলো তোমার ভার্টিক্যালি কাজ করে, একটা হলো হরিজন্টালি কাজ করে। হরিজন্টালি উপরে নাকি নিচে সেটা ডিপেন্ড করতেছে। যেমন দেখো এইখানে তোমার দুটা বল কাজ করতেছে, দুটো না আসলে এখানে একটা কাজ করতেছে। এটাও তোমার ভার্টিক্যালি কোনটা কাজ করে সেটা হলো ফ্রিকশন। নর্মালি ফ্রিকশন কাজ করে। আর এই যে আপওয়ার্ড যেটা থাকে সেটা হলো তোমার নর্মাল ফোর্স, এটাকে নর্মাল বলে। কন্ট্রাক্টের কারণে দুইটা বল কাজ করে, একটা হলো নর্মাল আর একটা হলো ফ্রিকশন। ওকে, তো ফ্রিকশন নর্মালি ভার্টিক্যালি তোমার মানে এই যে প্লেনের সাথে এইদিকে যায়, আর এই বরাবর লম্ব বরাবর, প্লেনের সাথে লম্ব বরাবর যেটা থাকে সেটা হলো তোমার নর্মাল ফোর্স। তো এখানে নর্মাল একটা আছে, বা তোমার রিয়াকশন ফোর্সও বলতে পারো। রিয়াকশন ফোর্স, একটা ওয়েট আছে, আর তোমার একটা টেনশন বা টান আছে, টান বল। তো এই তিনটা নিয়ে যদি আমি এখন ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, এগুলো সহজ ম্যাথ, তোমার ফ্রি বডি দেখো ডায়াগ্রামটা হয় এরকম। এখন এটাকে আমি শিফট করে এদিকে, এই যে এখন একটা জিনিস চিন্তা করো, এই বলটা দিয়েছে নিচের দিকে ওয়েট, এটা হলো তোমার রিয়াকশন ফোর্স। টান বল এইদিকে হবে, সরি টান বল বাইরের দিকে হয়, তো এই দিকে হয় তোমার টান বল। এখন তুমি শুধু অ্যাঙ্গেল বের করলে তোমার আননোন যেগুলো আছে সেগুলো সব কটা সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার সাইন আর এবং ডব্লিউর মধ্যবর্তী কোণ, আবার পি লিখলে সাইন আর, সরি এটা টি হবে, আর এবং টি এর মধ্যবর্তী কোণ, আর এবং টি এর মধ্যবর্তী কোণ, টি লিখলে আর এবং ডব্লিউর মধ্যবর্তী কোণ। ওকে, এখানে তুমি ইজিলি ক্যালকুলেট করলে তোমার উত্তর এসে পড়বে। আর একটা এক্সাম্পল দেখে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে যখন তোমার কন্ট্যাক্টটা করছে তখন তোমার রিয়াকশন, কিন্তু রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করে তোমরা জানো? রিয়াকশন ফোর্স কাজ করবে হলো তোমার অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে যেই সারফেসের উপর আছে সেই সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করবে। তো এই দিক বরাবর যাচ্ছে তোমার রিয়াকশন। ওকে, এদিকে বরাবর তোমার রিয়াকশন যাচ্ছে। এই রিয়াকশনে তুমি আবার দুইটা কম্পোনেন্ট নিতে পারো তোমার ইচ্ছা। আবার এইখানে আরেকটা রিয়াকশন ফোর্স কাজ করবে, রিয়াকশন ফোর্স এখানে আরেকটা কাজ করবে। এটা R1 দিলাম, এটা R2 দিয়ে দিলাম, গেল। তারপরে এর কেন্দ্র বরাবর, এর ভর কেন্দ্র বরাবর আরেকটা বল কাজ করবে, সেটা হলো তোমার W, ওজন। ক্লিয়ার? তো এখন এটার যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা হবে এরকম। ওকে, তো এখান থেকে তুমি আবার ইজিলি তোমার যে তিনটা ফর্মুলা আছে, এটা কি সাম্যাবস্থা আছে, মানে এর কোনো বেগ নেই। আর তোমার যদি সারফেসটা ফ্রিকশনলেস হয় তাহলে তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। তো এখন তোমার কাজ হলো যে এটা যদি ওজন দেয়, ওয়েট দেওয়া ছিল, আচ্ছা আমি একটা ওজন দিয়ে দিই। ওজন যদি তোমার 1200 নিউটন হয়, আর এটার লেন্থ যদি তোমার, এটার লেন্থ যদি তোমার হয় 14 সেন্টিমিটার, সেটা মিটারে দিয়ে 14 মিটার হয়, আরেকটা জিনিস, হেলানো তল যদি তোমার এখানে 75 ডিগ্রি হয়, 75 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, সেক্ষেত্রে R1 R2 এর ভ্যালু কত,
এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো এইচ ডাব্লিউ। ওকে, যদি না পড়ো তাহলে আমি নেক্সট ডে পরে দেখে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক করে শেয়ার করো। লাইক অ্যান্ড শেয়ার।